যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি, আপনাদের সকল গোয়েন্দা সবকিছু আছে দেখেন। এখন যে 15 বছরে যত গুম হয়েছে, যত ব্যাংক লুটপাট হয়েছে, পুঁজি পাচার হয়েছে, যত অত্যাচার হয়েছে, 15 বছর আওয়ামী লীগ করেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আসে যদি 15 বছর থাকে, তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম। সম্মানিত দর্শক শ্রোতা, জয়কে লাইভে এনে টকশোর মধ্যে চরমভাবে অপমান করলেন খালেদ মহিউদ্দিন। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে জয়কে কিভাবে অপমান করা হয়েছে। 16 বছর থেকে এই আওয়ামী লীগ সরকার থেকে বাংলাদেশের এতটা ক্ষতি করেছে যা বলার মতো না। সকল তথ্য নিয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি, আপনাদের সকল গোয়েন্দা সবকিছু আছে দেখেন। এখন যে 15 বছরে যত গুম হয়েছে, যত ব্যাংক লুটপাট হয়েছে, পুঁজি পাচার হয়েছে, যত অত্যাচার হয়েছে, 15 বছর আওয়ামী লীগ করেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আসে যদি 15 বছর থাকে, তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার, ঠিক না? আমি সজীব ওয়াজেদ জয় বলছি। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। আপনার এই কথা আমি কেমনে বিশ্বাস করব? কেন আমি এই কথা বলছি? আমার অধ্যত্ত মাফ করবেন। কারণ যখন যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল, প্রধান বিচারপতি করে তারপরে আবার আপনারা বলেছেন যে তিনি আগে অনেক অন্যায়ের সাথে জড়িত ছিলেন, আপনারা তাকে সেই অন্যায়ের সাথে জড়িত জেনেও তাকে নিয়োগ দিয়েছেন। পরে আবার তার রায় যখন পছন্দ হয় তখন তিনি বলেছেন যে তাই অন্যায়কারী। আপনারা যখন যেটা সুবিধা, আপনাদের ঝোলায় অনেক কিছু আছে, সেগুলি বার করেন ম্যাজিশিয়ানদের মতো। এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রুভাবাপন্ন, রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয়। মানে একটা মামলার কথা মনে পড়ছে, নাইকোর মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে। তো নাইকোর মামলা তো তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রীর বিরুদ্ধে দিয়েছিল। তো উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল, আর বেগম জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে। কিভাবে? একটা উদাহরণ থেকে তো আমরা বুঝতে পারি কি হয় এখানে। তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন, আরো অনেক কিছু বলতে পারি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিএনপির বাড়াবাড়ির জন্য খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। আমার কাছে অত্যন্ত আনরিজনেবল কথা মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন। বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করতো, জ্বালাও পোড়াও করতো, তাও না হয় কিছুটা বোঝা যেত, উনি বিরক্ত হয়ে বলেছেন। সেকেন্ড কথা হচ্ছে উনি যে বললেন বিএনপি বাড়াবাড়ি করলে, মানে বাড়াবাড়ি কোনটা? বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে। আপনি যদি অতীতে লগি বৈঠার কথা, আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের কথা, 96 সনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন, ইভেন বিএনপির যে মানে সহিংস আন্দোলনের কথা চিন্তা করেন 2014 সন নির্বাচনের পরে, এগুলির তুলনায় এখন বিএনপি যেভাবে আন্দোলন করছে এটা তো 100% হালাল, 100% অহিংস এবং অত্যন্ত প্রশংসনীয়। এখানে উনি বাড়াবাড়িটা কি দেখলেন এটা বুঝতে পারলাম। আর একটা কথা যে বেগম জিয়া কি ওনাদেরকে বলতে বলেছে এই কথাটা? বেগম জিয়া যদি বলতেও বলে, এটা কি যেই 3টা কনসিডারেশনে, মানে প্রধানমন্ত্রী তো বলেছেন এই 3টা কনসিডারেশনে ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। একটা হচ্ছে উনি অসুস্থ, আরেকটা হচ্ছে উনি বয়োবৃদ্ধ নারী, আরেকটা হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে দেখা করেছে। এই 3টা কনসিডারেশন কি উধাও হয়ে গেছে? উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল, যে বেগম জিয়াকে কোনো রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না, উনাকে রেফার করা হবে না, বিএনপি উনার মুক্তি চাবে না, বিএনপি উনার আন্ডারে নিয়ে ইলেকশন করতে চাবে না, এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি, তখন আমরা বলতে পারতাম যে না, ওই কারণটা এখন আর নাই। আমি আপনাকে দুইটা উদাহরণ বলি। বিএনপি আমলে মাগুরা যে উপনির্বাচন ছিল, একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল। একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য। এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে। সেকেন্ড হচ্ছে যখন সেকেন্ড পয়েন্টটা মনে পড়েছে, যখন আমরা KM হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল KM হাসান 35 থেকে 40 বছর আগে বিএনপির কোন একটা পোস্টে সম্পাদক ছিলেন। জি হ্যাঁ, 35 থেকে 40 বছর আগে 1930 সালে সবাই এটা বলতো। হ্যাঁ, উনি প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন, সবাই বলতো তখন।
কিন্তু উনি 35 বছর আগে বিএনপি করতেন। তো 35 বছর আগে একটা লোক বিএনপি করতে দেখে তার আন্ডারে ইলেকশন করা যায় নাই। আর প্রধানমন্ত্রী উনার জন্মে উনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন, উনি আওয়ামী লীগের মানে দণ্ডমুণ্ডের কর্তা, উনার আন্ডারে ইলেকশন করা যাবে? আপনি ওখান থেকে উত্তর খুঁজে নেন। তো আমার একটা কথা কি, দেখেন, সৎ নিয়ত থাকতে হবে। সৎ নিয়ত থাকলে পথ বের হয়, পথ কখনো আটকে থাকে না। ওই সৎ নিয়তটা সবাইকে দেখাতে হবে। যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয়, আপনি খেলা হবে জিততে পারবেন, খেলা হবে লড়াইটা। কিন্তু বাংলাদেশের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে কেউ ভোট দিতে চেয়েছেন, কেউ দিয়েছেন, তার কোনো এরকম হয়েছে? মানে কি এখন উনি কি, আমি শেখ হাসিনার নাম নিচ্ছি না, উনি ভাববেন আমি বিএনপির। আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে, বিশেষ ক্ষমতা আইন হয়েছে, র্যাবের দায় মুক্তি আইন হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। এগুলি কি ভালো আইন? বলে খারাপ আইন। তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত 50 বছরে, এরকম প্রায় আপনি 20-30টা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন। এই 20-30টা আইন যখন পাশ হয়েছে 50 বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই এটার বিপক্ষে ভোট দিতে। আমরা কি এরকম অমানুষের জাত হয়ে গেছি? এটা উনি বলতে চাচ্ছে? ইচ্ছা হয়েছে প্রফেসর আসিফুদ্দিন, সেটি আপনার ইন্টারপ্রিটেশন, সেটি খারাপ আইন। আওয়ামী লীগের কাছে হয়তো এটি অনেক ভালো আইন, যে যার আপন রুচির বশ। কিন্তু জি ঠিক আছে, আওয়ামী লীগের কাছে ভালো আইন হতে পারে, আওয়ামী লীগ বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি। আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই সমস্ত আইন খারাপ আইন। আর একটা কথা কি, ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন, আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী, বিএনপি নেত্রী যখন ফাংশন করতে পারতেন, ওনাদের একচ্ছত্র আধিপত্য। ওনারা, আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয়ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে। এখানে প্রধানমন্ত্রী, এখানে আওয়ামী লীগ নেত্রী, বিএনপি নেত্রী, জাতীয় পার্টি নেত্রী, এমনকি ছোট ছোট দল, রাশেদ খান মেনন, ইনু সাহেব, ওনারা ওখানে রাজার মতো দল চালান, এককভাবে দল চালান। আমরা যে ডক্টর কামাল হোসেনের কথা বলি, উনিও এককভাবে দল চালান। ওনারা নমিনেশন দেন। ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলাম যে জয়কে কিভাবে অপমান করা হলো। সম্মানিত দর্শক শ্রোতা, এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা বাংলাদেশে সরকার তিনি 16 বছর ছিলেন। তিনি 16 বছরে কিভাবে ক্ষমতায় ছিলেন তা কিন্তু আমরা জানতে পারলাম। তারা ক্ষমতায় ছিল একদম ক্ষমতা দেখিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, এই কথাগুলো আগে কেউ কোনোভাবেই বলতে পারতো না, কিন্তু এখন যে সেই বলতে পারতেছে। কারণ এই বিরুদ্ধে যেই কথা বলতো তাকেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যে রিমান্ডে নিত। সম্মানিত দর্শক শ্রোতা, এই বাংলাদেশের মানুষ বর্তমান সময়ে নতুন একটি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই 16 বছরে দেশের যা উন্নত দেখতে পারছি তার থেকে দ্বিগুণ মনে হয় এবার বাংলাদেশে আমরা উন্নতি দেখতে পারবো। কেননা বর্তমান সময়ে ডক্টর ইউনূস সরকার যেভাবে দেশের উন্নত করতেছে যা বলার মতো না। এই ডক্টর ইউনূস সরকার এসে বাংলাদেশে সবাই সন্তুষ্টভাবে বসবাস করতেছেন। সম্মানিত ভিউয়ার্স, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।